আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার। পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে বিরোধ, তদন্ত করছে পুলিশ। পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব। চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত। দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। কাটানি রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ। তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থকরা। প্রার্থী অনেকেই থাকতে পারে, দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। পাবনায় জরাজীর্ণ স্কুল ভবনে চলছে পাঠদান। ভূমিকম্পে বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে স্থানান্তর করা যাচ্ছে না ক্লাস। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কথা ছিল 16 ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে, কিন্তু তা আর হল না। নিজের বাড়ি থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল। পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। তারাগঞ্জের পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন 75 বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে অনেক ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায়। দেখেন ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ। সিটকিনি দেয়া ছিল দরজায়, প্রধান ফটক ছিল তালাবদ্ধ। পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে। অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও। পুলিশ সুপার জানান সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড। শনিবার রাত 10টা থেকে 11টার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। যোগেশের 2 সন্তান, একজন জয়পুরহাট র্যাবে এবং আরেকজন এসবিতে কর্মরত। বড় সন্তান শুভেনের ধারণা সম্প্রতি তার বাবা শ্মশানে জমি দান করেন, যেটি গ্রামের অনেকেই মেনে নিতে পারেননি। এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ, সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ। এ ঘটনায় স্বজনরাও দিশেহারা। টাকা শুনেছে না, আমি যে আমার ঘরে পেছনে জ্বালা ধাক্কা দিয়েছি শুনেছে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অর্থাৎ ফাঁসি চাই। চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে তিনি কথা জানান। এবার ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ সকাল 7:30টায় শুরু হয়ে শেষ হবে বিকেল 4:30টায়। এ সময় নির্বাচন কমিশনার আরও জানান, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আছে। বলেন কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা, এবং তফসিলের পর আচরণবিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। তফসিলের পর 48 ঘণ্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি, তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন। যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না।
মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আসনে জামায়াত প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থীর বদল করতে হবে। আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা। তবে মনোনয়নপ্রাপ্ত নেতা সমর্থকরা বলছেন, তফসিল ঘোষণা হলেই নিজেদের দ্বন্দ্ব মিটে যাবে। দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ। নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী 1 আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ। তানোর গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে এই আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে। এর আগে আসনটি থেকে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম। স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না। যাকে নমিনেশন দিয়েছে তাকে আসলে তৃণমূল চাচ্ছে না। 16 বছরের আন্দোলন সংগ্রামে যে যাদেরকে আমরা পেয়েছি মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি। তবে সমর্থকরা বলছেন, শুধু শরীফ উদ্দিনই নন, তার পুরো পরিবারের অবদানেই চাঙা হয়েছে বিএনপির রাজনীতি। প্রার্থী অনেকেই থাকতে পারে, কিন্তু দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তারা একটু চেষ্টা করছে যে এটা করলে মনে হয় আমার দৃষ্টিটা হয়তো বা জনাব তারেক রহমান বা পার্টির হাইকমান্ডের দিকে পড়বে। জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমানকে। শরীফ উদ্দিনের সমালোচকরা বলছেন, এই হেভিওয়েট প্রার্থীকে হারাতে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। পাবনায় একটি স্কুলে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে। দেশজুড়ে ভূমিকম্পের পর এখন বড় দুর্ঘটনার আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। ভবন ধসের আশঙ্কায় বিদ্যালয়ে আসতেও অনীহা দেখা দিয়েছে। শিক্ষকরা বলছেন, কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। স্কুল ভবন যেন মৃত্যু ফাঁদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান। দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। 1980 সালে 7 কক্ষের একতলা ভবন নির্মাণ হয়। সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ 2টি কক্ষ। বাকি 5টিতে কোনো রকমে 7ম থেকে 10ম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না। আমরা অভিভাবক হিসেবে ঝুঁকির মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানি কখন কান্না করতে করতে বাসায় আসে। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে 11 জন শিক্ষক কর্মরত, শিক্ষার্থী 400-র বেশি। 2005 সালে 3তলা ভবন নির্মাণ করে দেয় সরকার। সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। একদিন ক্লাস 9-এর রুমে ক্লাস নিচ্ছিলাম, তো হঠাৎ করে ছাদ ধপাস করে অনেকখানি ভেঙে পড়ে গেল।